লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরির আজকের এপিসোড। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আরজে নীল। লিসেনার্স, আজকের ঘটনাগুলো সাজানো হয়েছে ভৌতিক অভিজ্ঞতার সমন্বয়ে। ঘটনাটির সত্যতা যথাযথভাবে চেষ্টা করেছি যাচাই করার, এবং যিনি ঘটনা পাঠিয়েছেন, যিনি ঘটনা বলেছেন, তার বর্তমান অবস্থাও অবলোকন করা গিয়েছে। তাই ঘটনার সত্যতা সম্পর্কে মোটামুটি লাইফ স্টোরি টিম সন্তুষ্ট। আপনাদেরকে আজকের ঘটনাটি শোনানোর সবচেয়ে বড় কারণ সামাজিক নিরাপত্তা। কখনো খুব বেশি কৌতূহলের বশবর্তী হওয়া উচিত নয়। কৌতূহল পৃথিবীতে নব নব আবিষ্কারের যেমন জন্ম দিয়েছে, তেমনি অতি কৌতূহল এবং অতিরিক্ত ফ্যান্টাসিও মানুষের জীবনে অনেক বড় দুর্বিষহ নিয়ে এসেছে। লিসেনার্স, ধর্ম কেন পৃথিবীতে এসেছিল? প্রকৃতপক্ষে মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য, মানুষকে একটি ডিসিপ্লিন লাইফ দেওয়ার জন্য। আমরা যখনই ধর্মকে অতিক্রম করে যেতে চাই বা ধর্মীয় বিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চাই, আমার অভিজ্ঞতায় বলে আমাদের জীবনে তেমন ভালো কিছু সেখান থেকে আসেনি। মানুষ যতবার চেষ্টা করেছে ধর্মকে অতিক্রম করার, ততবারই ঠিক সে এত বড় বড় বিপদ ও সমস্যার সম্মুখীন হয়েছে, একটা সময় এসে তাকে স্বীকার করাই লেগেছে। পৃথিবীতে ধর্মের প্রয়োজনীয়তা কখনোই ফুরিয়ে যাবে না। লিসেনার্স, আপনাদের জন্য আজকের ঘটনাটি ভীষণ শিক্ষণীয় একটি ব্যাপার। আমাদের সমাজে এই মুহূর্তে আমরা যদি চারপাশে তাকাই, কালো জাদু ছড়িয়ে আছে রন্ধ্রে রন্ধ্রে। আমরা মন মানসিকতায় যতটাই আধুনিকতার বলি কপচাই না কেন, প্রকৃতপক্ষে আমাদের চলাচলতির চারপাশে, রাস্তার পাশে দেয়ালে সাঁটানো বিজ্ঞাপনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো আমাদের রুচিশীল চিন্তাধারা আসলে আধুনিকতার পর্যায়ে পৌঁছায়নি। আমরা এখনও আমাদের জিঘাংসা, আমাদের হিংসা, আমাদের লোভ প্রভৃতির বশবর্তী হয়ে সেই কালো জাদুর শরণাপন্ন হয়ে যায়। রাস্তায় রাস্তায় বিলবোর্ড, ছোট ছোট পোস্টারে দেখবেন অমুক তান্ত্রিকের অমুক অমুক সমস্যার সমাধান, এখানে অমুক মহামা, এখানে এত বড় কামরূপ কামাখ্যা থেকে তন্ত্রসিদ্ধ হয়ে এসেছে। প্রকৃতপক্ষে আপনার কি মনে হয় এরা কাস্টমারহীন থাকে? না, আমার আপনার মতোই কেউ না কেউ তাদের কাস্টমার হয়। এদের সবাই যে নিগস কালো জাদু করে তা নয়, ভণ্ডও কিছু আছে যারা তুকতাক দেখিয়ে, হাত সাফাই দেখিয়ে মানুষদেরকে ঠকায়। তবে অনেকেই রয়েছে যারা এই বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য ধিনানিপাত করে, এবং তাদের পরিণতিটা খুব ভয়াবহ হয়। ঘটনায় যাওয়ার পূর্বে একটি ছোট্ট ঘটনার অবতারণ করি। বেশ কয়েক বছর আগে একটি জায়গায় শুনেছিলাম কোনো এক তান্ত্রিক তন্ত্র শিক্ষার পর সে এলাকায় মোটামুটি ব্ল্যাক ম্যাজিকের কাজগুলো করে বেড়াতো। সত্যিকার অর্থে লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক বলতে কী বোঝায়? ব্ল্যাক ম্যাজিক বলতে বোঝায় স্রষ্টা, আমরা যারা মুসলিম, সরাসরি আল্লাহর বিরোধিতা করা, শিরিক করা, এবং শিরিক করার মাধ্যমে শয়তান জিনদের, দুষ্টু জিনদের, খারাপ জিনদের নিজের কাছে এনে রাখা, তাদের ভোগ দেওয়ার মাধ্যমে বিভিন্ন খারাপ কাজ করিয়ে নেওয়া, মানুষের ক্ষতি করিয়ে নেওয়া। প্রকৃতপক্ষে যখনই আপনি স্রষ্টার বিরুদ্ধাচরণ করেন এবং খুব নোংরাভাবে বিরুদ্ধাচরণ করেন, তখনই হচ্ছে এই খারাপ জিনগুলো আপনার করায়ত্ত হয়। আপনার তার সাথে একটা চুক্তি হয়, লেনদেন হয়, এটার বিনিময়ে এটা। তবে এটা দিয়ে আসলে ভালো কোনো কিছু কখনোই সম্ভব হয়নি। সবসময় খারাপ বিষয়গুলো এখানে ছিল। তো যা বলছিলাম, একজন তান্ত্রিক, সে তন্ত্রসিদ্ধ এলাকায় খুবই প্রসিদ্ধ ছিল। এখন একদিন হঠাৎ করে সে মারা যায়। মারা যাওয়ার পর তাকে যখন
কবর দিতে যাওয়া হয় বা তাকে যখন গোসল দিতে যাওয়া হয় তখন দেখা যায় যে তার মুখটা বিকৃত হয়ে গেছে। একটা নিকৃষ্ট পশুর মতো তার মুখটা হয়ে গিয়েছে। তারপরেও যখন মানুষ ভয়কে জয় করে মোটামুটি তাকে গোসল দিয়ে কোনো রকম দাফনের চেষ্টা করে, তাকে যখন কবরে রাখতে যাওয়া হয়, হাজার শত শত মানুষ সামনে থেকে দেখেছে কবর সংকীর্ণ হয়ে যায়। তাকে কবরে নামানো সম্ভব হচ্ছিল না। অনেক কিছু করার পর, অনেকবার চেষ্টা করার পর একজন আলেমের সহায়তায় দোয়া কালামের মাধ্যমে যদিও তাকে কবরে রাখা হয়, কিন্তু কবরের ওপরে চালি চাটাই দেওয়ার পর যখন মাটি দেওয়া হচ্ছিল তখন যারা প্রত্যক্ষদর্শী, যারা কবরে মাটি দিচ্ছিল, তারা শুনতে পায় ভিতর থেকে হাড়গোড় ভাঙার মটমট আওয়াজ হচ্ছে এবং তারা দ্রুত সেখান থেকে সরে যায়। পরবর্তীতে হয়তোবা তাকে কবর দেওয়া সম্ভব হয়েছিল, হয়তোবা হয়নি। তবে একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, কালো জাদুর পরিণতিটা ভয়ানক। শুধুমাত্র যে ওপারে গিয়ে কিয়ামত বা পরের জন্মে আপনার বিচার হবে তা নয়। অধিকাংশ অভিজ্ঞতায় দেখা যায় যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত থাকে তাদের মৃত্যুটা যেমন মর্মান্তিক হয়, তাদের জীবনের উপর দিয়েও এত বড় অভিশাপ বইয়া যায় যে স্রষ্টা পৃথিবী থেকেই আযাব শুরু করে দেন। আর আযাবটা চলতেই থাকে জাহান্নাম পর্যন্ত হয়তোবা। তো সচেতন যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা কখনো কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই কালো জাদুর শরণাপন্ন হবেন না। লিসেনার্স, আজ যারা নতুন আমার সাথে জয়েন করলেন, যারা লাইফ স্টোরির সাথে জয়েন করলেন, যারা আরজে নীলের সাথে জয়েন করলেন, তাদের প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে যাবেন। আমাদের ঘটনাগুলো পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের লাইক কমেন্ট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, লাইফ স্টোরির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের লাইক কমেন্টগুলোর মাধ্যমে আমাদের কথাগুলো, আমাদের ঘটনাগুলো ছড়িয়ে পড়ে জন থেকে জনান্তরে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের ঘটনাগুলো। লিসেনার্স, শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটি ভীষণ ভয়ের যেমন, ঠিক তেমনই এখানে সমাজ বাস্তবতায় শেখার অনেক কিছু রয়েছে। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন বাবুল ভাই। প্রকৃতপক্ষে বাবুল ভাই লিখতে পারেননি, বাবুল ভাই এক ভাইকে দিয়ে লিখিয়েছেন, ঘটনাটি আমাদেরকে জানিয়েছেন। ঘটনাটির পাদপীঠ স্থান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা। যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি চেষ্টা করছি সেভাবে আপনাদেরকে পড়ে শোনানোর। আমার নাম বাবুল, আমার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ। আমি যখন ঘটনাটি লিখছি তখন আমি জীবনের খুব করুণ অবস্থায় পড়ে আছি, ভীষণ অসহায় অবস্থায় পড়ে মনে হলো কিছু ঘটনা, কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে লিসেনাররা এই ধরনের লিসেনার্স, যাতে করে লিসেনাররা এই ধরনের কোনো ঘটনার সাথে, এই ধরনের কোনো বিষয়ের সাথে কখনোই জড়িয়ে না পড়ে। ঘটনার প্রথমেই আমি আমার অবস্থান, প্রকৃতি এবং ঘটনায় কিভাবে ঢুকে পড়লাম সে বিষয়টি বলার চেষ্টা করছি। সিরাজগঞ্জের তাড়াশের কোনো এক নিভৃত গ্রামে আমার বাস। মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। আমার পরিবারে আমার বাবা মা, একটা ছোট বোন, আমি এবং আমার দাদি, এই 5 জনের ছোটোখাটো সংসার। আমাদের পরিবারটি ছিল কৃষি নির্ভর। মাছ চাষের জন্য ছোট একটা পুকুর ছিল এবং
তার লাগোয়া জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হতো। আমার বাবা প্রচণ্ড ধার্মিক মানুষ ছিলেন। কৃষিকাজের পাশাপাশি এলাকার মক্তবে তিনি মানুষকে পড়ানোর চেষ্টা করতেন। আমার বাবা আলেম ছিলেন না, তবে ধর্ম সম্পর্কে তার জ্ঞান ছিল টনটনে। ছোটবেলায় কিছুকাল মাদ্রাসার পড়ার কারণে আরবি পড়া এবং আরবি শেখানোর জন্য তিনি সিদ্ধহস্ত ছিলেন। তিনি তার কর্মপরবর্তী সময়টুকু বিনামূল্যেই কোরআন শেখানো, আরবি শেখানো এটা নিয়েই কাটিয়ে দিতেন। সেটা বলতে গেলে আমি এক ধরনের ধার্মিক পরিবার থেকেই বেড়ে উঠেছি। আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম। এই মধ্যবিত্ত পরিবারের মাঝখান দিয়ে সবচেয়ে বড় বিষয়টি হয়ে ওঠে আমাদের পড়াশুনো ও ভবিষ্যৎ নিয়ে। আমি ছোটবেলা থেকে ভালো ভালো স্টুডেন্ট হিসেবেই এলাকায় বেশ পরিচিত ছিলাম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে আমার বিচরণ ছিল। যদিও আমার সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ আমার পরিবার, আমার বাবা-মা ভালো চোখে দেখেননি। তারা বারবার আমাকে বোঝাতে চেয়েছেন, গান বাজনা করো না। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের একটি দল ছিল। দল বেঁধে গান বাজনা করাটা এটা আমার একটা নেশার মতো হয়ে গিয়েছিল। লিসেনার্স, যখন নবম শ্রেণীতে উঠি তখন আমার জীবনে একটি খারাপ ঘটনা ঘটে যায়। প্রকৃতপক্ষে স্কুলে আমি মোটামুটি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত হলেও ক্লাসের কিছু ছেলেপেলেদের দৌরাত্ম্যে আমার শিক্ষা জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছিল। আপনারা যদি খেয়াল করে থাকবেন, আপনাদেরও শৈশবের কথা মনে পড়লে ছোটবেলার ক্লাসে ভালো স্টুডেন্টদের সবার আলাদা একটা গ্রুপ থাকতো। ওরা একসাথেই চলাফেরা করতো। মিডিয়াম স্টুডেন্ট যারা, খারাপ স্টুডেন্ট যারা, তাদের ভিতরেও একটা দল তৈরি হতো, তারাও আলাদা চলতো। ভালো শিক্ষার্থীদের সাথে সবাই একটু ভাব রেখে চলার চেষ্টা করতো, কারণ তাতে করে তাদের কাছ দিয়ে পড়াশোনার অনেক ধরনের সহায়তা পাওয়া যায়। আমাদের ক্লাসে অলোক নামে একটি ছেলে ছিল, আমাদের ফার্স্ট বয়। ভীষণ রকম মেধাবী ছিল, প্রচুর পড়াশুনো করতো, ঠ্যানঠেনে চিকন, লম্বা মতো অলোক। একই সাথে ভীষণ অহংকারীও ছিল। অলোকের সবচেয়ে খারাপ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সে কাউকে উপকার তো করতোই না, বরং সে কোনোভাবেই চাইতো না ক্লাসের কেউ তেমন ভালো করুক। এদিকে ভালো ছাত্র হওয়ার দরুন অলোকের শিক্ষকদের সাথে ছিল গলায় গলায় ভাব। শিক্ষকরা তাকে খুবই বিশ্বাস করতেন এবং ক্লাস মনিটর হিসেবে তাকে নির্বাচন করা হয়। দেখা যেত অলোকের মননের বাইরে, অর্থাৎ অলোকের ইচ্ছার বাইরে গিয়ে কেউ যদি ক্লাসে কিছু করতে চাইতো বা ক্লাসের বাইরে মাঠে কিছু করতে চাইতো, অলোক শিক্ষকদের কাছে গিয়ে মিথ্যা নালিশ দিত। আর তাতে করে কি হতো, ওই শিক্ষক ওই ছাত্রকে প্রচণ্ড রকম প্রহার করত। এমন এক ঘটনা ঘটে আমার সাথেও। একবার স্কুলে ক্রিকেট খেলার সময় অলোক আউট হয়ে যায়, কিন্তু ও, আমি আম্পায়ারের দায়িত্বে ছিলাম। আমি আউট দিলে সে বারবার আমাকে বলতে চায় যে সে আউট হয়নি, কিন্তু আমি ক্লিয়ার দেখেছি তার ব্যাটের কোনায় বল লেগেছে, কিন্তু সে কোনোভাবেই সেটা মানতে রাজি নয়। সে বলে যে তার ব্যাটে বল লাগেনি। অগত্যা একটা সময় অন্য দলের যারা ছিল তারা জোর করে তাকে মাঠ থেকে বের করে দেয়। এতে করে অলোক প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়ে পড়ে। অলোকের ক্ষিপ্ততা তেমন আমলে নেয়নি, কিন্তু সে যে এমন নোংরা চিন্তাধারা করতে পারে সেটা কখনো ভাবেনি।
পরদিন আমি যখন স্কুলে যাই তখন হঠাৎ করে আমাকে টিচার্স রুমে আমার ডাক পড়ে। সেখানে দেখি রবি নামে একটি মেয়ে দাঁড়ানো। মেয়েটি আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে, অর্থাৎ ক্লাসের প্রত্যেকটি ছেলের আরাধ্য ছিল মেয়েটি। কেউ তার সাথে একটু কথা বলার জন্য কত রকম বাহানা করত। খুব সুন্দরী ছিল। তো এই রবিও ছিল অলোকের মতোই অহংকারী। হঠাৎ করে রবি শিক্ষকদের কাছে গিয়ে আমার নামে নালিশ ঠুকে দেয় একটি চিরকুট দিয়ে। আমি নাকি রবিকে ভালোবাসার প্রেমপত্র দিয়েছি। লিসেনার্স যখন এর কথা বলছি, তখন গ্রামে গঞ্জে প্রেম মানে একটি ভীষণ নিষিদ্ধ বিষয়। আমি হ- মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি হতচকিত হয়ে গেলাম। আমি কখন ওকে চিঠি দিতে গেলাম? লিসেনার্স যারা আমাকে চিনতেন তারা জানেন, আমি যত যাই করি না কেন আমি ভীষণ লাজুক ছিলাম, এবং আমি চেষ্টা করতাম আমার নিয়মের বাইরে কখনো না যাওয়ার। সেই হিসেবে আমার একটা পরিচয় পরিচিতি ছিল। কিন্তু অলোকের কারসাজি, কান ভাঙানি আর রবির দাম্ভিক উপস্থিতি পরিস্থিতিটাই পাল্টে দেয়। চিরকুটটা আমাকে দেখিয়ে আমাদের গণিত শিক্ষক আমাকে বলেন, এটা তুই লিখেছিস? আমি বললাম, না স্যার, আমি লিখিনি। সত্য কথা বল, তুই লিখেছিস? আমি আবার বললাম, না, লিখিনি। তিনি আমাকে বললেন যে আমরা দুইটি চিরকুট পেয়েছি। একটা চিরকুট পেয়েছি রবির কাছে, যেটা রবি আমাদের কাছে জমা দিয়েছে, আর একটা চিরকুট পেয়েছি তোর বই খাতা খুঁজতে গিয়ে। আমি অবাক হয়ে গেলাম। আমি তো কখনো এই মেয়েকে কোনো চিঠি লিখিনি, তাহলে কিভাবে এমনটা হলো? আমি যতভাবেই আল্লাহ খোদার দোহাই দিয়ে আমি শিক্ষকের কাছে বলতে চাইলাম যে আমি অপরাধ করিনি, কিন্তু শিক্ষক নাছোড়বান্দা। আর্লি 90s আপনারা যারা শিক্ষার্থী ছিলেন তারা হয়তো বা জানতেন যে আমাদের সময় শিক্ষকদের ছাত্রদের পেটানোর এক ধরনের পৈশাচিক আনন্দ পাওয়া যেত। কোনো একটা অজুহাত পেলেই হয় ছাত্রকে ধমাধম পিটিয়ে দেওয়া যায়। আমার বেলায় ব্যতিক্রম হলো না। আমাকে ভীষণ রকম পেটানো হলো। আমার গণিত শিক্ষক আমাকে বেত দিয়ে পিটাতে পিটাতে তাদের অফিস রুম থেকে মাঠ পর্যন্ত নিয়ে আসলো। আমার মাথা হেট হয়ে গেল। রবির মাধ্যমে রবির সুপারিশে আমাকে আমার সেকশন থেকে বদলি করে দেওয়া হলো। অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীতে 2 শিফটে ক্লাস হতো। মানে 2টা সেকশন করে ক্লাস হতো। অনেক স্টুডেন্ট হওয়ার কারণে এক ক্লাসে সবার ক্লাস করা হতো না। 2টা আলাদা আলাদা সেকশন ভাগ করে ক্লাস নেওয়া হতো। আমাদের এ বি সেকশন ছিল, আমাকে এ সেকশন থেকে বি সেকশনে দিয়ে দেওয়া হয়। বি সেকশনে অপেক্ষাকৃত যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তাদের নিয়ে গড়ে ওঠে। আর যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, আমাদের বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়। আমাকে বি সেকশনে দিয়ে দেওয়া হয়। আমি মনে মনে রাগে ফুঁসতে থাকি। আমার ভীষণ খারাপ লাগে। আর এই খারাপ লাগা থেকে কয়েকটা দিন স্কুলে যাওয়া বন্ধ করে দিই। এদিকে রবির গার্ডিয়ান দ্বারা আমার বাসায় নালিশ করা হয়। আর এক দফা বাসায় মা বাবার হাতে বেদম প্রহার খেতে হয়। সবকিছু সহ্য করে আমি একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি আর স্বাভাবিক সেন্সে ফিরে আসতে পারছি না। আমার ভিতর এক ধরনের রাগ, এক ধরনের জিদ কাজ করতে শুরু করে। কিন্তু প্রকৃতপক্ষে অলোক রবিরা এই সমাজের সমাজপতিদের সন্তান। তাদের বিরুদ্ধে কী বা করা যায়?
ওই ঘটনার পর থেকে স্কুলে বেশ আমার বদনাম হয়ে যায়। আমিও নাক লজ্জার ভয়ে আমি স্কুলে নিজের মতো করে যাই, নিজের মতো করে ক্লাস করি, একার মতো করে চলে আসি। তো এভাবে চলে আসতে, আসতে আমাদের বিল অঞ্চল বিল অঞ্চলের যেখান দিয়ে আমরা স্কুলে যেতাম তার থেকে কিছুটা দূরে ছোট্ট একটা নদী বয়ে গিয়েছে। এই নদীর পাড় দিয়ে হাঁটা যায় মাঝে মধ্যে, আমি সেখানে হাঁটতে যাই। এখানে খুব বড় একটা বটগাছ ছিল নির্জন একটি জায়গায়। এই বটগাছের নিচে মাঝে মধ্যে একজন ব্যক্তি এসে ধ্যান জপ এগুলো করতেন। মাঝে মধ্যে দু এক কলি গানও গাইতেন। তার কাছে মাঝে মধ্যে অনেক মানুষ আসতো। ওনার নাম আমি জানি না, তবে উনি আমাদের এলাকায় আমাদের মাঝে জটাতান্ত্রিক হিসেবে পরিচিত ছিলেন। আমি জানতাম সে তন্ত্রবিদ্যা করে, কবিরাজ টাইপের মানুষ। গ্রামের অনেকে বিভিন্ন ধরনের অধিদৈবিক অধিভৌতিক পানি পড়া বিভিন্ন কাজ কারবারে তার কাছে চলে আসে। বিশেষ করে এলাকায় যখন ঘোড় দৌড় হতো, অর্থাৎ ঘোড়া দৌড় হতো, তখন তার খুব ডাক পড়তো। সে নাকি ঘোড়ার চোখের সামনে প্রতিপক্ষর ঘোড়ার চোখের সামনে পুকুর তৈরি করে দিতে পারতো, যাতে করে ঘোড়দৌড়ের সময় ঘোড়াগুলো দিকভ্রান্ত হয়ে যেত। আর নির্দিষ্ট ওই যে পক্ষ তাকে হায়ার করত, সেই পক্ষ ব্যতীত অন্য যতগুলো ঘোড়া আছে সবগুলো ঘোড়া বিপথে চলে যেত। তারা রান আপ সার্কেলের মাথায় পৌঁছতে পারতো না। এজন্য তার এইভাবে তার অনেক ধরনের পরিচয় ও পরিচিতি ছিল। তো আমি মাঝে মধ্যে ওদিকে হাঁটতে যাই। একদিন তার কাছে দেখি একজন নারী কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। সে ওই নারীটিকে বসিয়ে কি কি যেন মন্ত্র শেখাচ্ছে। আমার না খুব ইচ্ছা হলো দেখে। আমি পাশে গিয়ে দেখতে লাগলাম। জটাতান্ত্রিক আমাকে বকা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। আমি কিছুটা ভয় পেয়ে কিছুটা লজ্জা পেয়ে জায়গাটা থেকে সরে আসলাম। কিন্তু আমি অভূতপূর্ব উপায়ে দেখলাম দূর থেকে জটাতান্ত্রিক ওই নারীকে বিভিন্ন ধরনের উপঢৌকন দিচ্ছে। তার ব্যাগ থেকে কী কী যেন বের করলো। তার ভিতর একটা জিনিস আমার খুব নজর কেড়ে নিল। আমার মনে হলো মৃত মানুষের মাথার খুলি। আমি দেখার পর যার পর অনেক বিস্মিত হয়ে উঠলাম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তো ওই দিন যাওয়ার পর আমি প্রায় বিকেলের দিকে ওই বটগাছের নিচে এসে ঘুরঘুর করি, জটাতান্ত্রিককে দেখা যায় কিনা। কয়েকদিন পর পর তাকে দেখা যেত। একটি লাল গামছা পেতে তার উপর বসতো, লাল কাপড় পরে। তারপর কি জপ ধ্যান করতো, গাছে পেরেক ঠুকতো, বিভিন্ন ধরনের সুতা ঝোলাতো। এরপর গড় হয়ে প্রণাম করে সে আবার চলে যেত। এমন অবলোকন করতে 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 একটা সময় জটাতান্ত্রিক এটা বুঝতে পারে আমি তাকে লক্ষ্য করি। একদিন সে নিজ থেকেই বেশ দূর থেকে হাতের ইশারায় আমাকে কাছে ডাকে। আমার বুকের ভিতর ধক করে ওঠে। আমাকে কাছে ডেকেছে, তারপরেও তার ডাক অলঙ্ঘনীয়। সেটাকে ফেরানোর শক্তি আমার ছিল না। আমি আস্তে ধীর পায়ে হেঁটে হেঁটে তার কাছে গেলে আমাকে বলে, বাবা বস এখানে। আমি বসলাম। আমার দিকে তাকিয়ে বলল, কি চাস বলতো? কোনো সমস্যায় আছিস? কোনো মেয়ের প্রেমে পড়েছিস? কোনো মেয়েকে বশ করতে হবে? আমি না না বলে বললাম যে আপনি যে কাজগুলো করেন এই কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে, এজন্য আমি এসে দাঁড়িয়ে থাকি। তিনি এক মুহূর্তের জন্য যেন উদাস হয়ে গেলেন।
আকাশের দিকে তাকিয়ে বললেন, এ কাজ বড় কঠিন রে, এ কাজ বড় সাধনার। দেখতে যতই সুন্দর দেখাক, এ কাজ এত সহজ না। আমি ফট করে বলে ফেললাম, আপনার সাথে আমাকে রাখবেন? আমি মাঝে মধ্যে আপনার সাথে আপনার কাজ দেখব, আমার না দেখতে খুব ভালো লাগে। তিনি হাসি দিয়ে বললেন, তোকে একটা ছোট্ট জিনিস দেখাই, দেখবি? আমি ভেবেছিলাম তিনি হয়তোবা তার ঝোলের ভিতর থেকে ওই যে মানুষের মরা যে খুলিটা আছে, খুলিটা হয়তো আমাকে দেখাবে বা অন্য আজব কিছু আমাকে দেখাবে, কিন্তু সেটা না করে তিনি বললেন, আমার মুখের ভিতর তাকা। এটা বলে তিনি যখন হা করলেন, তখন আমি শিহরিত হয়ে উঠলাম। মানে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গেল। আমি দেখলাম ভয়ানক কালো তার দাঁত, কালো তার জিহ্বা, পুরো মুখটা কালো হয়ে গিয়েছে। পরবর্তীতে আমাকে বলল, এটা আমার পাপের ফল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন এমন হলো? তিনি আমাকে বললেন, তন্ত্রবিদ্যা শিখতে হলে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। এ বিদ্যা বড় সহজ বিদ্যা নয় রে, খুব কঠিন বিদ্যা। হঠাৎ করে তিনি কেন আমার সাথে এত সহজ এবং সাবলীল হয়ে গেলেন? আমি জানি না। এরপর থেকে মাঝে মধ্যেই আমি যখন সেখানে যেতাম, আমার বেশ খাতির মিলত। আমি তার পাশে বসতাম, তার জব টব দেখতাম। মাঝে মধ্যে কিছু লোক তার কাছে আসতো, সে তাদেরকে বিভিন্ন বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করত। বিনিময়ে সে বেশ কিছু টাকা পেত। একটা সময় হয়তোবা আমার হাতে ৫টি টাকার একটি নোট দিয়ে বলতো, যা তো মোড়ের দোকান থেকে ১ প্যাকেট বিড়ি নিয়ে আয় ২ টাকা দিয়ে। ১ টাকা দিয়ে তুই যা ইচ্ছা খা, আর ২ টাকা কিন্তু আমাকে ফেরত দিবি। আমার অবশ্য ভালোই লাগতো ছোটখাটো ফুড ফরমায়েশ খাটতে। এদিকে আশেপাশের যারা তাকে কেন্দ্র করে চলাফেরা করত, তাদের কাছে আমি বেশ পরিচিত হয়ে উঠলাম। তারাও আমাকে সমাদর করত। একটা পর্যায়ে আমি জটাতান্ত্রিকের কাছে বায়না ধরে বসলাম, আমি আস্তে আস্তে আমি তোমার কাছ দিয়ে মন্ত্র শিখতে চাই। লিসেনার্স, সত্যিকার অর্থে আমার মনের ভিতর একটি জিদ ছিল। ওই সময়ের বাস্তবতায় ক্লাস 9 থেকে 10-এ ওঠা একটা ছেলে, সে সময় বিভিন্ন গল্প, বিভিন্ন ধরনের মিথ শুনে শুনে বড় হয়েছি। তা আমার একটা অদ্ভুত ধারণা ছিল, আমি জাদুবিদ্যার মাধ্যমে অলক্ষ্যে ছাগল বানিয়ে দিব, আর রুবিকে পাখি। আমার হিংসাত্মক চিন্তাধারা, আমার তাদের প্রতি জিঘাংসা এত বেশি ছিল যে আমি এক মুহূর্তের জন্যও যেন আমার সে অপমান এবং অপদস্থের কথা ভুলতে পারতাম না। প্রতিদিন যতবার স্কুলে যেতাম, যতবার নিজের মাঝে নিজেকে লুকিয়ে রাখতে হতো, যতবার লজ্জা পেতে হতো, যতবার বন্ধু-বান্ধবের সাথে একসাথে সহজে মিশতে না পারার কষ্টটা আমার হতো, ততবারই আমি মারাত্মক রকম হিংসায় ভুগতাম, মারাত্মক রকম প্রতিশোধ পরায়ণতায় ভুগতাম। একদিন জটাতান্ত্রিক আমাকে বললেন, তুই কি ফিরে আছিস? বললাম, হ্যাঁ। তা বলে, চল আমার সাথে এক জায়গায় যেতে হবে। তো বললাম, চলো যাই। তো এমন সময় হাঁটতে হাঁটতে আমাদের বিল অঞ্চল, সে সময় বর্ষার শুরু শুরু, মানে মাঝে মধ্যে বৃষ্টি হয়, বিলে বেশ পানি আছে এমন সময়। আমরা প্রথমে বিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। তারপর একটা সময় আমাকে বলল, পানিতে নাম। পানিতে নেমে হাঁটু পানিতে হাঁটতে 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 বিলের অনেক গভীরে ছোট্ট একটা ডিবির মতো আছে, সেখানে গিয়ে উঠলাম। এমন সময় দেখলাম তান্ত্রিক তার ঝোলা থেকে একটি মৃত বিড়াল বের করলো। বিড়ালটির
গলাটা মাথা থেকে আলাদা, কিন্তু যদিও সেটা লাল নীল কালারের সুতা দিয়ে আবার জোড়ানো হয়েছে। আমি চোখ বড় বড় করে চাইলাম। তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভয় পাস না, এটা তেমন কিছু না। এরপর তান্ত্রিক একটি গর্ত খুঁড়ল। গর্ত খোঁড়ার পর গর্তের ভিতর কিছু জিনিস দিল। কিছু জিনিস দেওয়ার পর বিড়ালটাকে সিঁদুরের মতো কিছু একটা মাখানো হলো। মাখিয়ে ওই কবর চাপা দেওয়া হলো। তারপর যথারীতি মাটি চাপা দেওয়ার পর কি সব তন্ত্রমন্ত্র পাঠ করে একটা গামছা দিয়ে ওই জায়গাটা ঢেকে দিয়ে আমাকে নিয়ে আবার ফিরতি ফিরতি পথে হাঁটা শুরু করলো। তো বেশ ভালো কথা। আমি যেতে যেতে যতক্ষণ হাঁটু পানিতে ছিলাম ততক্ষণ কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি। জটাতান্ত্রিকের তখনও মনে হয় কেমন একটা রাগী গম গম মুখ। যখন ডাঙায় উঠলাম হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, এটা কেন করলে তুমি? সে আমাকে বলল, এর মাধ্যমে আমি অনেক শক্তিশালী হব। আমি তাকে বললাম, আমাকেও কিছু তন্ত্র শিখিয়ে দাও না। সে একগাল হেসে বলল, আগামীকাল আসিস ক্ষণ, কিছু শিখিয়ে দেব। পরদিন যখন আমি গেলাম আমার ক্লাসে মন বসতো না। তো টিফিন পিরিয়ডে আমি ক্লাস ফাঁকি দিলাম। ক্লাস ফাঁকি দিয়ে আমি তান্ত্রিকের কাছে চলে আসলাম। ততদিনে তান্ত্রিকের ঘর বাড়ি আমার পরিচিত হয়েছে। ছোট্ট একটি কুঁড়ে ঘর, তার ভিতরে বাঁশের মাচার মতো করে একটা শয্যা পাতা। ঘরে আর একজন নারী আছে, কিন্তু দৈবত তার উপস্থিতি বুঝলেও আমি কখনো তার চেহারা দেখিনি। সেই হয়তোবা তান্ত্রিকের স্ত্রী। ঘরের ভিতর ঢোকা মাত্র একটা বোটকা গন্ধ আসে। প্রথম প্রথম আমার খুব কষ্ট হতো, কিন্তু একটা সময় আস্তে আস্তে সয়ে গিয়েছে। ঘরের ভিতর এহেন কোনো প্রাণী নেই যার মৃত চামড়া, মাথা, হাড় না ঝুলছে। দেয়ালে বিভিন্ন ছবি আঁকা। পরবর্তীতে বয়স বাড়ার পর জেনেছি সেটা কোনোটা পেন্টাগ্রাম, কোনোটা বিভিন্ন ধরনের আঁকিবুকি এবং তন্ত্রসিদ্ধ কিছু আর্ট। একটা জিনিস পরবর্তীতে আবিষ্কার করেছি, আমাদের এই জটাতান্ত্রিক সে অশিক্ষিত নয়। তৎকালীন সময়ে গ্রাম থেকে সে ইন্টার পাস করেছে, অর্থাৎ আইএ পাস করেছে। তার ঘরে অনেক ধরনের বই ছিল। তার ভিতর তন্ত্রবিদ্যার বই ছিল প্রচুর। তো তার বাসায় যাওয়ার পর ওই দিন যখন তার বাসায় গেলাম, আমাকে বসিয়ে সে কিছু মন্ত্র আমাকে শেখালো। এই মন্ত্র পড়ে এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়। তার ভিতর একটা ছিল হচ্ছে, কারো যদি কেটে যায় তাহলে একটা তন্ত্র বা মন্ত্র ছিল যেটা পড়ে ওই জায়গায় থুতু ছিটিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যেত। তো আমি এটা শিখে তো নিজেকে খুব গর্বিত মনে করতে লাগলাম। নিজেকে তন্ত্রসিদ্ধ তান্ত্রিক মনে করতে লাগলাম। লিসেনার, সত্যি কথা বলতে আমার তন্ত্র কাজ করে কিনা সেটা শেখার, সেটা দেখার জন্য আমি নিজে নিজের পা কেটেছি। পা কাটার পর সেখানে ওই তন্ত্র পড়ে খুব মনোযোগের সহিত ওই তন্ত্র পড়ে সেখানে থুতু লাগিয়ে দিয়েছি, এবং অবাক বিস্ময়ে আমি দেখেছি আমার সেখানের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমি জোড়াতান্ত্রিকের বেশ আস্থাভাজন বিশ্বস্ত হয়ে উঠেছি। একদিন বৃহস্পতিবার বিকেলে আমাকে বলে, বাবুল, আগামীকাল তুই ফ্রি আছিস? বললাম, আছি। তো আমাকে বলছে, আর চল আমরা আগামীকাল উল্লাপাড়ায় যাব, আমার সাথে যেতে পারবি? আমার একটি কাজ আছে। তো ভালো, আমি তার সাথে উল্লাপাড়ায় যেতে রাজি হলাম। যথাসময়ে আমি সাইকেল নিয়ে উপস্থিত হলাম।
তান্ত্রিককে আমার সাইকেলের পেছনে বসিয়ে আস্তে আস্তে আমরা যাতায়াত শুরু করলাম। উল্লাপাড়া আমাদের এই গ্রাম থেকে বেশ দূরে ছিল। আমরা রেল স্টেশনে যাওয়ার পর, রেল স্টেশন পার হওয়ার পর রাস্তার ওপরে কিছু দূর পর এক বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পর সে বাড়িতে দেখি একটা মেয়েকে শিকল দিয়ে বাঁধা। ভীষণ সুন্দর মেয়েটা, ভীষণ মায়াবী তার চাহনি। কিন্তু মেয়েটা পাগলামি করছে, চিল্লাপাল্লা করছে। আমি আর তান্ত্রিক সেখানে যাওয়ার পর তান্ত্রিককে ভীষণ সমাদর করানো হলো। কিন্তু তান্ত্রিক ঘরে বসতে রাজি হলেন না। তিনি বললেন, আমি এই মাঝ উঠোনে বসবো। তো তিনি মাঝ উঠোনে বসলেন। উঠোনে বসার পর তিনি বড় করে একটা মাটিতে একটা সার্কেল আঁকলেন, একটা বৃত্ত আঁকলেন। বৃত্তর মাঝখানে তিনি আর ওই মেয়েটিকে বসালেন। এরপর তিনি ঘি এবং আতপ চাল সহযোগে ছোট্ট করে একটা আগুনের কুণ্ডলি পাকিয়ে সেখানে ঘি এবং আতপ চাল ঢাললেন। আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। এমন সময় তিনি মেয়েটির বিভিন্ন বিষয়ে, মেয়েটির উপর অনেক ধরনের তুকতাক জাদু মন্ত্র করা শুরু করলেন। আমি তখন কিছুই বুঝিনি। একটা সময় মেয়েটির যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলো। এমন সময় আমি দেখলাম সে তার ঝোলা থেকে ছোট্ট একটি হাড় বের করলেন। হাড় বের করার পর তন্ত্র পড়ার পর ওই মেয়েটির কপালে যখন হাড়টি ঠেকালেন তখন মেয়েটি পুরো দস্তুর শান্ত হয়ে গেছে। একটা পর্যায়ে মেয়েটি নেতিয়ে পড়ল। এরপর তিনি ওই হাড়ের কিছুটা অংশ ছুরি দিয়ে ছেঁচে ওই আগুনের ভিতর ফেলে দিলেন। এরপর কাজ শেষ। আমি অবাক বিস্ময়ে দেখলাম এই কাজগুলো করার পর তাকে কিছু তাবিজ কবজ দিয়ে মোটা অঙ্কের একটি টাকা তান্ত্রিক নিয়ে আসলো। সে সময় প্রায় 10,000 টাকার মতো। আমি হা হয়ে দেখলাম, এতটুক কাজের জন্য এত টাকা! আমি সাইকেলে ফিরতে ফিরতে যখন আমরা উল্লাপাড়া বাজারের কাছে গেলাম তখন আমরা দোকানে ঢুকে বেশ মিষ্টি মিষ্টান্ন বিভিন্ন জিনিস খেলাম এবং 1 কেজি মিষ্টি প্যাকেটে করে নিয়ে আসলাম। আমি মনে করেছিলাম এই 1 কেজি মিষ্টি মনে হয় তান্ত্রিক তার বাড়ি নিয়ে যাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে যখন আমরা ওই বটতলায় নদীর ধারে চলে আসলাম, তার থেকে কিছুটা দূর সামনে শ্মশান ছিল। আমি দেখলাম অবাক বিস্ময়ে তান্ত্রিক আমাকে রাস্তায় দাঁড়িয়ে রেখে মিষ্টির প্যাকেটটি নিয়ে শ্মশানে চলে গেল। যাওয়ার পর শ্মশানের ভিতর মিষ্টিগুলোকে সুন্দর করে স্তূপের মতো সাজিয়ে রেখে প্রণাম করে তারপর বের হয়ে আসলো। আমি তার সাথে কথা বলতে গেলে সে ঠোঁটে আঙুল দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলো, একটি কথাও নয়। আমি অবাক হয়ে আর সারা পথ কিছু জিজ্ঞেস করিনি। সারাটা পথ আমার পিছনে সে থাকলেও একটা শব্দ উচ্চারণ করেনি। সে যখন আমি যখন তাকে তার বাসার সামনে নামিয়ে দিলাম, সে কোনো কথা না বলে হন হন করে হেঁটে তার ঘরের ভিতর ঢুকলো। কিছুক্ষণ পর পোশাক পরিবর্তন করে নতুন পোশাক নিয়ে এসে, নতুন পোশাক পরে এসে বাইরে এসে হাসি দিয়ে বলল, বাবুল তুই অনেক ভালো রে। তাই বলে আমার হাতে 2টি কড়কড়ে 100 টাকার নোট ধরিয়ে দিল। আমি বললাম, না না লাগবে না। কিন্তু সে আমাকে বলল, না না তুই আমার খুব আপনজন, এটা রাখ, কিছু কিনে খাস। আমি তো টাকা পেয়ে মহা খুশি। লিসেনার্স, বলে রাখি এর ভিতর আস্তে আস্তে পরবর্তী 3-4 মাসে আমি তার সাথে চলাফেরা করতে করতে মন্ত্রবিদ্যার অনেক কিছু শিখে ফেলেছি। আমি লিসেনারদেরকে
এ বিষয়ে নিবৃত করার জন্য আমি কি শিখেছি, কিভাবে শিখেছি, কোন প্রক্রিয়ায় শিখেছি সে বিষয়গুলো আমি প্রকাশ করব না। আমি চাই না আমার মতো করে অন্য কেউ এই ভয়ঙ্কর জগতে পা রাখুক। তো সেখান থেকে পরবর্তী ৩-৪ মাসে আমাকে খুব যত্ন করে জড়তান্ত্রিক অনেক কিছুই শেখায় এবং ১ম দিকে ১ম ১-১.৫ মাস আমার প্রচণ্ড ভয়, ভয় কাজ করলেও একটা সময় যখন সফলতা পেতে শুরু করি, তখন আমার সেদিকে ভীষণ রকম আকর্ষণ জাগে এবং ভয়টাকে আমি কাটিয়ে উঠি। আমি রাতের বেলায় শ্মশান বা গোরস্থানে এখন হরহামেশাই যাই। আমি এখন মাঝে মধ্যে বিলের ভিতর গিয়ে রাতের বেলা বসে থাকতে পারি। অন্যদিকের কথাটাও বলি। ক্লাসে তখন আমার পড়াশুনো চলছে, আমি পড়াশুনো যৎসামান্য করছি। এদিকে যে আশায় আমার তন্ত্রবিদ্যা শেখা, তার কিছু, কিছু প্রতিফলন আমি আস্তে, আস্তে পেতে শুরু করি। একদিন এক বন্ধুর মাধ্যমে অলোককে কিছু বাতাসা খাইয়ে দেই। অলোক তারপর ১ মাস স্কুলে আসতে পারেনি। রুবির একটা চুল সংগ্রহ করি। এরপর থেকে রবি পাগলাটে আচরণ শুরু করে। তবে আমি ধরে রাখিনি। আবার ছুটিও দিয়েছি। তো এভাবে করে এসএসসি পরীক্ষা শেষ হলো। আমি পাশও করে গেলাম। কিন্তু ঘটনাটা ঘটা শুরু করলো এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হওয়ার আগের সময়টুকুতে। আমি তখন পুরো দস্তুর তন্ত্রনেশায় চোর। এমন সময় আমার কাছে জটাতান্ত্রিক একটি প্রস্তাব দিল। বাবুল, একটি কাজ করে দিতে হবে বাছা। আমি থাকতে পারবো না, তোর একাই করতে হবে। আমি বললাম, কি বলো? সে আমাকে বলল, তোর মনে আছে ওই বিলের মাঝখানে আমরা একটা বিড়াল পুঁতে রেখে এসেছিলাম? আমি বললাম, হ্যাঁ আমার মনে আছে। তখন সে আমাকে বলল, তুই যা। আমাকে কিছু পদ্ধতি শিখিয়ে দিয়ে বলল, ওখানে যা পাবি, যতটুকু পাবি, একটা কালো পলি ব্যাগ দিয়ে দেওয়া হলো। ওই পলি ব্যাগে করে নিয়ে চলে আসবি। পেছনে তাকাবি না। পেছনে তাকালেই কিন্তু শেষ। আমি একটু হতচকিত হয়ে গেলাম। এতদিনে যা করেছি, যেভাবে করেছি, সব কিছুতে জটাতান্ত্রিক আমার সাথে ছিল। কিন্তু এই ১ম সে আমাকে কোথাও নিরেট একা কোনো কাজে পাঠাচ্ছে। ভয় পেয়েছিলাম, কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু তন্ত্র শিক্ষার ইচ্ছাও কিছু শেখার কারণে নিজের ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস ছিল। গুরুর কাছে নিজেকে প্রমাণের সুযোগ বলে কথা। যদিও ভিতরে কিছুটা ভয় ও সংশয় ছিল, তারপরেও আমি রাজি হয়ে গেলাম। কিন্তু কে জানতো এটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দেখা দেবে। আমি সন্ধ্যা লাগোয়া একটা সময় রওনা হই এবং জিনিসটা আনতে হবে রাতে। সন্ধ্যা লাগোয়া রওনা হওয়ার পর আমি আস্তে, আস্তে বিলে নামি। যখন লোকজন আর কেউ ওই পথ দিয়ে হাঁটছে না, এমন সময় আস্তে, আস্তে আমি বিলে নামি। আমি যখন বিলে নামছি, বিল তখন শুকনো। কিছু, কিছু জায়গায় ভেজা কাদা আছে, কিন্তু পানির কোনো বালাই নেই। আমি হাঁটতে আমি সেই ঢিবির কাছে পৌঁছে যাই। আমার কোনো কিছুই অনুভূত হয়নি। নিজের মনের ভয় বাদে কোনো কিছুই আমার সামনে দেখা দেয়নি। কিন্তু আমি যখন ওখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম, তখন থেকেই শুরু হলো আমার উপর ভয়াবহ যন্ত্রণা।
একবার মনে হচ্ছে এক পাল মহিষ যেন দৌড়াতে দৌড়াতে আমার দিকে আসছে। আবার তাকালে দেখি কিছুই না। জড়তান্ত্রিকের কথা আমার মনে পড়ে গেল। কোনোভাবেই পেছনে তাকানো যাবে না। চারপাশে যা কিছু হয়ে যাক সেদিকে ভ্রূক্ষেপ করা যাবে না। গর্ত খুঁড়ে ওখানে যা পাওয়া যায় সেটা নিয়ে আসতে হবে। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন আমি আমার নাকে খুবই বীভৎস বোটকা একটা গন্ধ আসলো। আমার মনে ছিল এত মাস হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, এখানে কি আর কিছু পাওয়া যাবে? সব মনে হয় মাটিতে মিশে গিয়েছে। কিন্তু আমি আশ্চর্যজনকভাবে টের পেলাম, না, সেখানে কিছু আছে। একটা সময় হাত দিতেই আমি বুঝতে পারলাম সেখানে কিছু হাড়, গোড়, মাথার খুলি পড়ে আছে। আমার ভেতর থেকে প্রচণ্ড বমি বের হয়ে আসতে চাইলো। কিন্তু তারপরেও সেটা সংবরণ করে আমি সেগুলোকে কালো পলিথিনে পেঁচিয়ে আমি যখন রওনা দিয়েছি, তখন পেছন থেকে যেন আমার মায়ের ডাক শুনলাম, বাবুল, তুই এখানে কি করছিস বাপ? জড়তান্ত্রিকের কথা আমার মাথায় ছিল। কখনো আমার মা, বাবা, পরিচিত বন্ধু, বান্ধব যে কোনো রূপে আমাকে ডাকতে পারে, কিন্তু কোনোভাবেই পেছনে ফিরে তাকানো যাবে না। আমার ভিতরের আত্মা কেঁপে যাচ্ছিল, কিন্তু আমার চিত্ত দৃঢ় ছিল। আমি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে আমি টের পাচ্ছি কখনো আমার পাশ থেকে ভয়ঙ্কর প্রাণীর ডাক আসছে, কখনো কেউ আমাকে ডাকছে, কখনো কেউ আমাকে উপহাস করছে, কখনো ভয়ঙ্কর গলায় পেছন থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ওখানেই থাম, ওখানেই ব্যাগটি রেখে চলে যা, না হলে তোর গাঁড় মোটকে খাবো। লিসেনার্স, যেখানে ভয় পাওয়ার সেখানে সবাই ভয় পায়, কিন্তু আমি জানতাম এর সাথে আমার প্রাণের দায় জড়িত আছে। আমি যদি একবার পেছনে তাকাই তাহলে আমি শেষ। এতদিন যখন তান্ত্রিকের সাথে একসাথে কাজ করেছি, তখন তান্ত্রিক সব সময় আমাকে সামনে হাঁটতে দিয়ে নিজে পিছনে হেঁটেছে, আমাকে গাইড করেছে, বাবুল পেছনে তাকাবি না, বাবুল পিছনে তাকাবি না। আজ আমি সম্পূর্ণ একা। আজ আমাকে পিছন থেকে সাহস দেওয়া বা গাইড করার মতো কেউ নেই। তো যা করার আমাকেই করতে হবে। আমি একটা সময় হাঁটতে 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 আমার সামনে পথ আগলে দাঁড়ায় মানুষ, মানুষের মতো অবয়ব, কিন্তু কি পরিমাণে ভয়ঙ্কর লিসেনার্স আপনারা জানেন? একটা মানুষের শরীর থেকে চামড়া খুলে নিলে কেমন দেখা যাবে? এমন একটা মানুষ আমার সামনে দাঁড়ানো, যার শরীরে চামড়া বাদ দিয়ে শুধু মাংস, সমস্ত শরীর থেকে টপটপ করে রক্ত ঝরছে, চোখ মুখ, সে কি বীভৎস ব্যাপার! এতখানি নেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার দিকে যখন হাত বাড়ায়, আমি শুধু শেষ আমার মনে আছে সে আমার দিকে হাত বাড়িয়েছিল গলা বরাবর। এরপর আমি আর কিছু জানি না। পরদিন সকালে আমি দেখলাম আমি তান্ত্রিকের ঘরে। তান্ত্রিক হাসতে হাসতে আমাকে বলল, আর একটু হলেই তো গেছিলি, তোর বৌদিকে যদি সময় মতো না পাঠাতাম তাহলে ওরা তোকে ওখানে মেরেই ফেলতো। আমি অবাক বিস্ময়ে ফ্যাল ফ্যাল করে তান্ত্রিকের দিকে তাকিয়ে থাকলাম। অবাক হয়ে গেলাম আমি। ভয় তখনও আমার অন্তর থেকে এক ফোঁটাও যায়নি।
এরপর তান্ত্রিক আমাকে দেখিয়ে বলল, এই যে ব্যাগটা উদ্ধার করতে পেরেছি। যখন একটু ধাতস্থ হলাম, তখন তান্ত্রিক আমাকে কিছু পানি টানি শরীরে ছিটিয়ে দিয়ে আমাকে বেশ কিছু টাকা দিয়ে বললেন, বাসায় চলে যা বাবুল, কয়েকদিন আমাকে আর পাবি না। আমি দুর্বল শরীরে বাসায় চলে আসলাম। কিন্তু আমার জীবনের ভয়াবহ দুঃসহ জীবন শুরু হলো এই বাসায় আসার পর থেকেই। লিসেনার, সত্য কথা বলতে আমার পরিবারের কেউ আমাকে নিয়ে এতটা মাথা ঘামায়নি। আমি আমার কাজকর্মগুলো ঠিকঠাক মতো করার পর আমি কি করে বেড়াচ্ছি এটা নিয়ে আমার উপর আমার পরিবারের তেমন কোনো কন্ট্রোল ছিল না। আর স্কুলের ওই ঘটনার পর থেকে আমাকে আর তেমন একটা কেউ খেয়ালে রাখতো না। মনে করতে আমি নষ্ট হয়ে গেছি, পচে গেছি। পরিবারের স্বাভাবিক দায়িত্ব, খেতে দেওয়া, স্কুল কলেজে যাওয়ার খরচ খরচা যৎসামান্য দেওয়া, এর বাইরে গিয়ে পরিবারে আমি একটা কুলাঙ্গার হিসেবে পরিচিত হয়ে উঠেছিলাম। যথাসময়ে আমি বাসায় যাই, কয়েকদিন পর আমি সুস্থ হয়ে উঠি ঠিকই, কিন্তু আমার সাথে যেন কি একটা হতে শুরু করলো। আমি একা কোথাও হাঁটতে পারি না, মনে হয় আমাকে কেউ অনুসরণ করছে। আমি পিছন থেকে আমার সাথে কারো হেঁটে আসা শব্দ পাই, কিন্তু পিছনে তাকালে দেখি কিছুই নেই। আমি আমার পেছনে নুপুরের ঝুনঝুন শব্দ শুনতে পাই। আমি আমার পেছনে অদ্ভুত রকম নারী কণ্ঠের হাসি শুনতে পাই। আমি একটা সময় তান্ত্রিকের বাসায় যাওয়া শুরু করি। আমি একদিন আমি একদিন তান্ত্রিক ফিরেছে কিনা সেটা দেখার জন্য তার বাসায় যাই। আমি কিছুটা অবাক এবং বিস্মিত হয়ে দেখি তান্ত্রিকের ঘরখানা পুড়ে গেছে। শুধু মাটির একটি ফ্লোরের উপর ছাই চাপা দেওয়া। আর কোনো সমস্যা, আর আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আমি ঘুরতে থাকলাম, খুঁজতে থাকলাম। খুঁজতে খুঁজতে শুধুমাত্র এর মাঝে কয়েকটি প্রাণী না মানুষ, কয়েকটি হাড্ডি ছাড়া আর কিছুই আমি ওই পোড়া বাড়ির ভিতর দেখতে পেলাম না। হাড্ডিগুলো পুড়ে কালি কয়লা হয়ে গেছে। এই তো ১ সপ্তাহ আগেও এখানে ঘর ছিল। যদিও জায়গাটি ছিল পরিত্যক্ত লোকালয় থেকে বেশ দূরে, জংলা মতো একটি জায়গায়, ছোট্ট অস্থায়ী আবাস, স্থায়ী নয়। আমি বেশ ব্যর্থ মনোরথে, ভগ্ন হৃদয়ে বাসায় চলে আসলাম। লিসেনার, সবচেয়ে বড় কথা, তন্ত্র, মন্ত্র, শের, কুফরি এ বিষয়গুলো তেমন একটা তখন জানতামও না। আসলে এই বিষয়টা যে ধর্মের সাথে এতখানি বাজেভাবে সাংঘর্ষিক, এটা আমার জানা ছিল না। আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার ৩-৪ দিন পর হঠাৎ করে একদিন রাতে আমার মা ওয়াশরুম থেকে ফেরার সময় তিনি কিছু একটা অদ্ভুত অবয়ব দেখতে পান। অদ্ভুত অবয়ব দেখতে পাওয়ার পর তিনি ওইখানেই ফেইন্ট হয়ে যান, অর্থাৎ ওখানেই তিনি অজ্ঞান হয়ে যান। আমরা সবাই যাই। আমি যেহেতু কিছুটা তন্ত্র জানতাম, কিছুটা বিষয় জটাতান্ত্রিক আমাকে শিখিয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছিলাম এটা কাদের কাজ। আমি তখনই সবচেয়ে বেশি ভীত হওয়া শুরু করলাম, কারণ আমি বুঝতে পারলাম যাদের নিয়ে এতদিন নাড়াচাড়া করেছি তাদের কেউ কেউ আমার পেছনে লেগে গিয়েছে। আমি প্রাণপণে বিভিন্ন জায়গায় জটাতান্ত্রিককে খুঁজলাম, কিন্তু পুরো তাড়াশ, উল্লাপাড়া, আশেপাশের এলাকার কোথাও আমি তাকে খুঁজে পেলাম না।
কোথাও তার কোনো হদিস পেলাম না। বাকি জীবনে কোনো দিন জানতেও পারিনি সে আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে বা কোথায় নিরুদ্দেশ হলো। কিন্তু আমি পড়ে গেলাম ভীষণ বিপদে। শুধু আমি নয়, আমাকে ছেড়ে আমার পুরা পরিবারের পেছনে লেগেছে। রাতের বেলা টিনের চালে ঝমাঝম ঢিল মারার শব্দ, কিন্তু সকালবেলা একটি ঢিলও পাওয়া যায় না। এরপর আমার সাথে যেটা হওয়ার সেটা তো লেগেই রইল। হাসাহাসি, বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আমার জীবনটা ব্যতিব্যস্ত করে তুলল। আমি কি করে উঠব সেটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় পরিবারের এই অবস্থা দেখে আমি কাউকে কিছু জানাইনি মার খাওয়ার ভয়ে। কারণ আমি এত কিছুর সাথে জড়িত এবং এর জন্য পরিবারে এত সমস্যা হচ্ছে এটা জানতে পারলে বাবা আমাকে জ্যান্তই মেরে ফেলবে। আমি ঘুণাক্ষরেও কিছু বলিনি, কিন্তু আমার অদ্ভুত আচরণ, মাঝে মধ্যে ভয় পাওয়া, রাতের বেলা চিৎকার চেঁচামেচি করা, এগুলো সবার চোখে ধরা পড়ে। বাবা যেহেতু ধার্মিক মানুষ ছিল, আরবি টারবি জানতেন, অনেক আলেম টালেমের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। তিনি একদিন মেহেদি হুজুর নামে আমাদের কয়েক গ্রাম পর এক মসজিদের ইমামকে আমাদের বাসায় নিয়ে আসেন। মেহেদি সাহেব ছিলেন প্রচণ্ড রকম একজন ভালো মানুষ, একজন ধার্মিক মানুষ, এবং আমি শুনেছিলাম আমাদের অত্র এলাকায় খুব নামকরা আলেম। যিনি শুধু আলেম নয়, যিনি এই প্যারানর্মাল বিষয়গুলো নিয়েও খুব ভালো এক্সপার্ট। আমার বাবা যখন তাকে বাড়ির কাছে নিয়ে আসে, তিনি আমাদের বাড়ির সীমানা দিয়ে ঢোকার আগেই বলে, হাকিম সাহেব, আপনার বাড়ি আমি ঢুকতে পারবো না। বাবা বিস্ময়ে বলেন, কেন হুজুর? তিনি বলেন, আপনি ঘরে কি নিয়ে থাকেন? আমার বাবা অবাক হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম মেহেদি হুজুর কি বলতে চাচ্ছেন। আমার ঘরে বালিশের নিচে, আমার ঘরে তোশকের নিচে, আমার মাটির ঘরে মাটি খুঁড়ে অনেক কিছুই রাখা ছিল। সব কিছু ছিল ওই জটাতান্ত্রিকের কথা মতো। তিনি আমাকে বলতেন, তোর প্রোটেকশনের জন্য এগুলো প্রয়োজন। মেহেদি হুজুর সরাসরি আমার চোখের দিকে তাকালেন। তাকানোর পর আমাকে বললেন, আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই, বাইরে এসো। আমি উঠান থেকে বাইরে, আমাদের সীমানার বাইরে যখন গেলাম, তিনি আমার শরীর স্পর্শ না করে আমাকে বললেন, সামনে চলো। আমি সামনে যাওয়ার পর আমাকে বললেন, তোমার নাম বাবুল? বললাম, জি হুজুর। বলে, ঘরের ভিতর যা যা আছে সব কিছু এই মুহূর্তে বের করে ফেলবে। যা কিছু আছে সব কিছু ঘরের সীমানার বাইরে এনে পুড়িয়ে দিবে। আমি হুজুরকে বললাম, হুজুর, আমি এসব যদি বাহির করে দিই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। হুজুর আমাকে অভয় দিয়ে বলল, আল্লাহ আছেন, আমি তোমার সাথে থাকবো, তোমার কিচ্ছু হবে না, তুমি বের করে আনো, না হলে তোমার পুরো পরিবারের বড় ক্ষতি হয়ে যাবে। আমি হুজুরের কথা মতো ভিতরে গেলাম। যা কিছু আমার ঘরে ছিল, টুকরো টাকটা যা কিছু আমার ঘরে ছিল, আমি সব একসাথ করে স্তূপ করে নিয়ে এসে বাইরে এনে পুড়িয়ে দিলাম। লিসেনার্স, আমাদের ঘরের আশেপাশের এরিয়ায় একটা কাকও আমরা কিন্তু সারাদিনে দেখিনি। কিন্তু আমি যখন ওগুলো পুড়িয়ে দিলাম তখন অবাক বিস্ময়ে দেখলাম ঝাঁকে ঝাঁকে কাক যেন কা কা করতে করতে আমাদের বাড়ির সীমানা ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। মেহেদি হুজুর এরপর কিছু পানি পড়া দিলেন। এরপর বড় একটা হাঁড়িতে
এক হাঁড়ি পানিতে তিনি কিছুটা পানি মিশিয়ে আমার বাবাকে বললেন, "এই পানিটা আপনার পুরো বাড়ির যে সীমানা আছে, পুরো সব জায়গায় ছিটিয়ে দেন।" ছিটিয়ে দেয়া হলো বাঁশের কঞ্চিতে লোহার পেরেক গেঁথে। এরপর তিনি ৪ টি পেরেক দিলেন আমাদের বাড়ির ৪ কোণার পোঁতার জন্য। এরপর তিনি ৪ জন ছাত্র দিয়ে বাড়ির ৪ কোণায় ৪ জন তালবে ইলিম ডেকে আজান দেওয়ার পর ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে তিনি আমাকে বললেন, "বাবুল, তুমি যা করেছো তুমি কি জানো সেটা কি?" আমি আমার মা-বাবার মুখের দিক তাকিয়ে কিছু বলতে পারলাম না। তিনি আমাকে বললেন, "তুমি যেটা করেছো সেটা শিরক, সেটা কুফর। এর কোনো মাফ নেই।" সত্যি বলতে আমার ফ্যান্টাসির মাঝখানেই ১ম আমি বুঝলাম এটা এমন কিছু যা সরাসরি আমার ধর্মীয় বিশ্বাসের সাথে প্রচণ্ড রকম সাংঘর্ষিক। তো হুজুর বললেন, "তুমি কি জেনে করেছো নাকি না জেনে করেছো?" আমি বললাম, "হুজুর, আমি না জেনে করেছি।" তিনি আমাকে জানালেন, "আল্লাহ মহান, তিনি চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারবেন। তুমি তওবা করো আর জীবনে কখনো এর এমন কিছুর সাথে তুমি একসাথে হবে না। এমন কিছুর সাথে তুমি মিলবে না।" আমি ওয়াদা করলাম। আমাকে গোসল করানো হলো, আমাকে আবার কালিমা পড়ানো হলো। আমার বাবা-মাকে হুজুর নিবৃত্ত করলেন, তারা যেন আমাকে কোনো রকম প্রহার না করেন। তিনি আমার ঘর সবকিছু সুন্দর করে বেঁধে দিয়ে যান এবং আমাকে নিরাপদে চলতে বলেন। ভালো কথা, আমি সবকিছুই ওকে এবং আমাদের যে সমস্যাটা হচ্ছিল, সমস্যাটা কেটে গেল। এদিকে আমি কলেজে ভর্তি হয়ে সিরাজগঞ্জ শহরের একটি কলেজে ভর্তি হয়ে গেলাম। আমার লেখাপড়া জীবন শুরু হচ্ছে। আমি স্বাভাবিক জীবনেই ফিরে এসেছি। আমার আর কোনো সমস্যা নেই। সমস্যাটা শুরু হলো আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন। আমি আমার জেলা সদর থেকে একদিন অনেক রাতে বাড়ি ফিরছি। আসলে ততদিনে আমি যথেষ্ট ধার্মিক হয়ে গিয়েছি। যথাযথ পড়াশোনা করি, নামাজ পড়ি। আমি তেমন কোনো খারাপ কাজের সাথে নেই। তো বেশ রাত হয়ে যাওয়ার কারণে ভ্যান ডিক ভ্যান বা কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। আমি স্টেশন থেকে নেমে আমি হাঁটা পথে রওনা হলাম। কত সময় আর লাগবে? ০.৫ ঘন্টা ৪০ মিনিট হেঁটেই পৌঁছে যাব। আর এর মাঝে প্রতিমধ্যে যদি কোথাও ভ্যান পাওয়া যায় তাহলে দেখা যাবে। কিন্তু সমস্যা হলো আমি যখন ওই বটতলা অতিক্রম করতে গেলাম তখন আমার বুকের ভিতর হঠাৎ ধক করে উঠল। আমি আমার জানা যত সূরা কিরাত যা কিছু ছিল আমি সব পড়তে লাগলাম। হঠাৎ করে আমি যখন বটগাছ পার হয়ে শ্মশানের কাছাকাছি তখনই যেন হঠাৎ করে শব্দ আসলো, "বাবুল, কেমন আছো বাবা?" আরে আরে, এটা তো জটাতান্ত্রিকের কণ্ঠ। কোথা থেকে ফিরে এলো সে? আমি বললাম, "কে?" হঠাৎ করে আমি দেখলাম আমার আশেপাশে কয়েকটি অবয়ব। তুমুল ধস্তাধস্তি শুরু হলো। আমাকে মাটিতে চেপে ধরে আমার বুকের উপর চেপে বসলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার আর কিছু মনে নেই। সকালবেলা যখন হলো আমি আমাকে আবিষ্কার করলাম আমি নিজেকে আবিষ্কার করলাম
সিরাজগঞ্জ জেলা সদর হসপিটালে আমার ২টি পা অবশ। আমার ২টি পায়ে কোনো শক্তি নেই। আমি চোখ খোলার পর আমাকে জানানো হলো প্রায় ৭২ ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছে। লিসেনার্স, এরপর থেকেই আমি পা হারা একজন মানুষ। আমি জানি কেন কোন পাপে আমার পা হারানো হয়েছে, কী কারণে আমার জীবনে দুর্বিষহ এই অবস্থা নেমে এসেছে। পৃথিবীতে আমার বাবা-মা বেঁচে থাকা অবস্থায় বিভিন্ন ডাক্তার, কবিরাজ অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছেন। অনেক জায়গায় অনেকভাবে পরীক্ষা করা হয়েছে। কিন্তু আমার পায়ে আর সাড়া মেলেনি। এভাবেই আছি তো আমার লিসেনার্সদের আপনার লিসেনার্সদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যেন কখনো কালো জাদুর সাথে ইনভলভ না হয়। এখান দিয়ে কখনো ভালো কিছু সম্ভব নয়, খারাপটা বরং অবশ্যম্ভাবী। আমার ঘটনা এ পর্যন্তই। ধন্যবাদ। ধন্যবাদ বাবুল ভাইকে, অর্থাৎ যে ভাই ঘটনা পাঠিয়েছেন তাকে, বিশেষত বাবুল ভাইয়ের ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন। লিসেনার্স, আমরা আশা করব আপনারা কেউ এমন কাজের সাথে কখনোই জড়িত হবেন না। ব্ল্যাক ম্যাজিক কোনো ভালো কিছু নিয়ে আসে না, বরং জীবনকে কীভাবে ধ্বংস করতে পারে আজকের ঘটনা দেখে আপনাদের শিক্ষা হয়েছে হয়তোবা। তো লিসেনার্স, আজ এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।